স্মৃতিচক্র কাকে এবং কেন বলে? সেখানে স্মৃতিচক্রের CO2 গ্রাহক যৌগের নাম কি? স্মৃতিচক্রের গ্রাহক উৎসেচকের নাম কি? স্মৃতিচক্রের এক অণু গ্লুকোজ তৈরি করতে কতগুলো CO2 দরকার রয়েছে? মাই চ্যানেল। আজকে তোমাদের ক্লাস 11 একটা ইম্পর্টেন্ট টপিক C3 চক্র বা অন্ধকার দশা নিয়ে তোমাদের কাছে ডিসকাস করব। এটা একটা ইম্পর্টেন্ট এবং এখানে প্রচুর শর্ট প্রশ্নগুলো আসে। যেমন আজকের এই ভিডিওতে থাকবে C3 চক্র কাকে এবং কেন বলে। সেখানে C3 চক্রের CO2 গ্রাহক যৌগের নাম কি? C3 চক্রের গ্রাহক উৎসেচকের নাম কি? C3 চক্রের এক অণু গ্লুকোজ তৈরি করতে কতগুলো CO2 দরকার রয়েছে? এক অণু গ্লুকোজ তৈরি করতে কতগুলো ATPর প্রয়োজন রয়েছে? এক অণু গ্লুকোজ তৈরি করতে কতগুলো PGALDর প্রয়োজন রয়েছে? এছাড়া বিভিন্ন বিষয়গুলো আমি ধাপে ধাপে তোমাদের কাছে ব্যাখ্যা করব। আমার চ্যানেলে নতুন হলে বুদ্ধদেব বায়োলজি সলিউশন আমার ইউটিউব এবং ফেসবুক পেজ তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশন অন করে রাখবে, ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো এবং আমার এইখান থেকে তোমরা যদি একটুকু উপকার পেয়ে থাকো অবশ্যই লাইক এবং কেমন লাগলো কমেন্ট করে জানাবে। এখন আমি শুরু করছি। অন্ধকার দশা শালক সংশ্লেষের কত নম্বর দশা? এটা পর্যায় দ্বিতীয় পর্যায়। কারণ প্রথম পর্যায়ে আলোক দশা বলেছি, এটা শালক সংশ্লেষের দ্বিতীয় পর্যায়। আলো এখানে প্রয়োজন কি প্রয়োজন না? আলোর অনুপস্থিতি, অর্থাৎ আলো এখানে প্রয়োজন হবে না আলোর অনুপস্থিতিতে। 3 নম্বর স্থান কোথায় ঘটে? ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চলে ঘটে। ক্লোরোপ্লাস্ট, সেই ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চলে ঘটে। স্ট্রোমা অঞ্চলে ঘটে। কি কি প্রয়োজন? এখানে উপাদান কি কি রয়েছে? উপাদান রয়েছে পাতায় অবস্থিত RUBP, রাইবিউলোজ বিসফসফেট, পরিবেশ থেকে অঙ্গার আত্তীকরণ করবে, মানে CO2 গ্রহণ করবে। RUBP প্রয়োজন, সে কি করবে? পরিবেশ থেকে CO2 গ্রহণ করবে। এছাড়া আলোক দশায় যে উৎপন্ন হয়েছিল ATP উৎপন্ন হয়েছিল, NADPH2 তৈরি হয়েছিল, সেগুলো প্রয়োজন। আমি রেড কালিতে লিখে রাখলাম এটা আলোক দশায় তৈরি হয়েছে। উৎপন্ন যৌগ কি তৈরি হবে? শর্করা, গ্লুকোজ, C6H12O6। এছাড়া RUBP পুনরায় তৈরি হয়। এই হচ্ছে তার সংজ্ঞা। তাহলে কি দাঁড়ালো পুরো বিষয়টা? বলা হচ্ছে শালক সংশ্লেষের দ্বিতীয় পর্যায়, যেখানে আলোর প্রয়োজন নেই। ক্লোরোপ্লাস্টে কোথায় হচ্ছে? স্ট্রোমাতে হচ্ছে। RUBP পরিবেশ থেকে CO2 গ্রহণ করেছে। CO2 গ্রহণ করে কি তৈরি করে? গ্লুকোজ এবং RUBP পুনরায় তৈরি। এইটা আবিষ্কার করেছে বিজ্ঞানী বেনসন এবং কেলভিন। বিজ্ঞানী বেনসন এবং কেলভিন ক্লোরেল্লা নামক শৈবাল, ক্লোরেল্লা SP বা ক্লোরেল্লা নামক শৈবালে CO214 বা C14 আইসোটোপের সাহায্যে এই পরীক্ষাটা করেছে। এখন আমি মেন যেটা ডিসকাস করবো তোমাদের কাছে, যেটা তোমাদের সবার সমস্যা, সেটা হচ্ছে কি চক্রটা আমি কতগুলো পার্টে ডিভাইড করেছি। এক, CO2 স্থিতিকরণ এবং PGA তৈরি। 2, PGA এর বিচারণ। 3 নম্বর শর্করা তৈরি। 4 নম্বর RUBP পুনরায় তৈরি। এখন আমি চক্রটা দেখাচ্ছি তোমাদের সামনে। আমি টোটাল 6টা উপস্থাপনা করছি। প্রথম RUBP নামটা কি? রাইবিউলোজ 1,5 বিসফসফেট। রাইবিউলোজ 1,5 বিসফসফেট। এই RUBP কি করবে? পরিবেশ থেকে CO2 গ্রহণ করবে এবং এক্ষেত্রে সহায়তা করবে কে? রুবিস্কো।
RUBISCO রুবিস্ক উৎসেচক সাহায্য করবে। পরিবেশ থেকে কি গ্রহণ করবে? পরিবেশ থেকে CO2 গ্রহণ করবে। CO2 একা একা গ্রহিত হয় না, তার সঙ্গে জলের প্রয়োজন আছে, জল প্রবেশ করে। এই RUBP CO2 জল নিয়ে রুবিস্ক উৎসেচকের সাহায্যে একটা অস্থায়ী যৌগ ডাইফসফো অরবিটল এই যৌগটা তৈরি করে, অস্থায়ী যৌগ। এই ডাইফসফো অরবিটল সেখান থেকে কি চলে আসবে? প্রথম যৌগ PGA, যেটা 3 কার্বন যুক্ত, এর নাম ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখন বিষয়টা হচ্ছে এই RUBP CO2 কে গ্রহণ করে 2 অণু PGA তৈরি করে। এইখানে এই PGA প্রথম উৎপন্ন যৌগ, যেটা 3 কার্বন বলে তার নাম হয়েছে C3 চক্র। তাহলে এটা আসবে PGA প্রথম স্থায়ী যৌগ, প্রথম স্থায়ী যৌগ। সেই প্রথম স্থায়ী যৌগের নাম কি? PGA, ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই PGA পরবর্তীকালে আবার ATPর সাহায্যে তৈরি করবে 1,3,20 PGA, 1,3,20 PGA, অর্থাৎ ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটা কিনা 3 কার্বন। কিন্তু এইখানে কি প্রয়োজন হয়েছে? ATP দরকার হয়েছে। ATP আলোক দশায় তৈরি হয়েছিল, সেই ATP ভেঙে এখানে তৈরি হবে ADP প্লাস PI তৈরি হবে। তবে কতগুলো ATP লেগেছে সেটা আমি পরের দিকে আসছি। তাহলে একটি PGA থেকে একটি 20 PGA তৈরি করতে একটি প্রয়োজন। যদি এখানে 12টি PGA দিই তাহলে 12টি ATP প্রয়োজন হবে। এই 20 PGA পরবর্তীকালে আবার আসবে এখানে 3 PGLD, অর্থাৎ ফসফোগ্লিসারেলডিহাইড, এখানে গ্লিসারেলডিহাইড তৈরি করবে। এটা কত কার্বন? এটাও 3 কার্বন, একটু উপরে লিখে দিচ্ছি 3 কার্বন। এটা হতে এখানে কি প্রয়োজন? আমরা যে NADPH2 আলোক দশায় পেয়েছিলাম সেটা এখানে ভেঙে যাবে, NADP তে ভেঙে যাবে। যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধে হয় অবশ্যই কমেন্ট করবে, আর যদি একটুকু উপকার পেয়ে অবশ্যই কমেন্ট করবে এবং লাইক করবে। PGA থেকে ফসফোগ্লিসারেলডিহাইড তৈরি হয় PGL, এটা 3 কার্বন যুক্ত। আরেকটা উপাদান আছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, এটাও 3 কার্বন, তাহলে 3 3 6 কার্বন হয়ে গেল। এই দুটো মিলে একটা উপাদান তৈরি করেছে, এটা উভমুখী বিক্রিয়া, এইটা অবশ্যই উভমুখী বিক্রিয়া। এখানে উৎসেচকটার নাম অ্যালডোলেজ ক্রিয়া করবে, অ্যালডোলেজ উৎসেচক ক্রিয়া করবে। ক্রিয়া করলে এখানে তৈরি হবে গ্লুকোজ, এই জায়গাটা এটা উভমুখী বিক্রিয়া। এখানে আসবে ফ্রুক্টোজ 1,6,20P, মানে ফসফেট, ফ্রুক্টোজ 1,6,20 ফসফেট তৈরি করবে। সেই ফ্রুক্টোজ 1,6,20 ফসফেট পরবর্তীকালে তৈরি করবে, জায়গাটা শর্ট হয়ে যাচ্ছে, ফ্রুক্টোজ তৈরি করবে। এটা অনেক বড় বিক্রিয়া। ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি করবে, 6 ফসফেট। এই ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি করবে। ফ্রুক্টোজ 6 ফসফেট পরবর্তীকালে চলে যাবে গ্লুকোজ 1,6,20 ফসফেট, 20 ফসফেটে চলে যাবে। সেখান থেকে চলে আসবে গ্লুকোজ 6 ফসফেটে চলে আসবে। সেখান থেকে চলে আসবে গ্লুকোজ
একটু আমাকে শর্টে লিখতে হচ্ছে, ফুল ফর্মটা এখানে লেখার জায়গাটা পাচ্ছি না। গ্লুকোজ 6 ফসফেট, সেখান থেকে গ্লুকোজ, এইভাবে তৈরি হয়। এখন এই ফ্রুক্টোজ 6 ফসফেট, আমি উৎসেচকগুলো পরে আসছি। যেমন একটা উৎসেচক এখানটায় ট্রায়োজ ফসফেট ডিহাইড্রোজিনেজ কাজ করবে, উৎসেচকগুলো পরে বলছি। ট্রায়োজ ফসফেট ডিহাইড্রোজিনেজ, এই ফ্রুক্টোজ 6 ফসফেট কি করবে, এখানে আরো নিচে জায়গা লাগবে। ফ্রুক্টোজ 6 ফসফেট 3-PGALD সাহায্যে, 3-PGALD, এখানে উৎসেচকটা হবে ট্রান্সকিটোলেজ, আর কি নেবে, 3-PGALD, এইটার সাহায্যে কি তৈরি করবে, একটু ছোট করে দিচ্ছি। ফ্রুক্টোজ 6 ফসফেট পরবর্তীকালে 3-PGALD ট্রান্সকিটোলেজের সাহায্যে দুটো উপাদান তৈরি করবে। একটা তৈরি করবে জাইলিউলোজ 5 ফসফেট, জাইলিউলোজ 5 ফসফেট, P ফর ফসফেট, আর এদিকে আসবে এরিথ্রোজ 4 ফসফেট, এরিথ্রোজ 4 ফসফেট, P মানে ফসফেট। এটা 5 কার্বন, এটা 5C 5 কার্বন, এটা 4C মানে 4 কার্বন। ভালো করে দেখো, এই ফ্রুক্টোজ 6 ফসফেট এটা ক কার্বন, 6 কার্বন, এই 6 আর এই 3 9 হয়েছে, সেটা ভেঙে 5 আর 4 9 হয়েছে। এই এরিথ্রোজ 4 ফসফেট পরবর্তীকালে আবার কি করবে, হেডোহেপ্টুলোজ 1,7-20 ফসফেট তৈরি করবে। এখানে শর্টে লিখে দিচ্ছি, এখানে এক হচ্ছে অ্যালডোলেজ ক্রিয়া করবে এখানে, আর উৎসেচকটার নাম অ্যালডোলেজ ক্রিয়া করবে। আর কি করবে, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, যেটা 3C মানে 3 কার্বন। এখন এই 4 আর এই 3, এই ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন এখানে লিখেছি, এই 4 আর এই 3 একসঙ্গে যুক্ত হলে 7 হয়, সেই উত্তরটা হবে হেডোহেপ্টুলোজ 1,7-20 ফসফেট, এটা 7C। সেটা পরবর্তীকালে হেডোহেপ্টুলোজ 7 ফসফেট, যেটা 7C, এই 7C 7 এইখান থেকে এইটা চলে এসেছে, হেডোহেপ্টুলোজ 7 ফসফেট, PIটা বেরিয়ে গেছে। এই হেডোহেপ্টুলোজ 7 ফসফেট আবার পরবর্তীকালে কি করবে, পরবর্তীকালে তৈরি করবে 3-PGALD অ্যাড হবে এবং ট্রান্সকিটোলেজ অ্যাড হবে, এই উৎসেচক 3-PGALD এর সঙ্গে হেডোহেপ্টুলোজ 7 ফসফেটকে যুক্ত করে দেয়। ভালো করে দেখো, এটা 7C আর এটা 3C, PGALD 3C, 7 3 কত হবে, 10 হয়ে যাবে, এটা 3C 10 হয়ে গেল। দুটো উপাদান তৈরি করবে, দুটো উপাদান, একটা একটু এদিকে করছি, জাইলিউলোজ 5 ফসফেট, তৈরি করবে, আর একটা 3-PGALD 7 ফসফেট, হেডোহেপ্টুলোজ 7 ফসফেট থেকে দুটো উপাদান, একটা রাইবোজ 5 ফসফেট তৈরি করে এবং জাইলিউলোজ 5 ফসফেট তৈরি করে, এটা 5 কার্বন। এই রাইবোজ 5 ফসফেট ফের রাইবিউলোজ 5 ফসফেট তৈরি করে, এটা 5 কার্বন যুক্ত, 5টি কার্বন। এখানে উৎসেচকের নাম আইসোমারেজ, এই আইসোমারেজ উৎসেচক রাইবিউলোজ 5 ফসফেট তৈরি করে
এই জাইলিউলোজ 5 ফসফেট ফের রাইবিউলোজ 5 ফসফেট তৈরি করে। এখানেও একটা জাইলিউলোজ 5 ফসফেট আছে, সেও তৈরি করে। এই উৎসেচকটার নাম হবে, এটার নাম হবে এপিমারেজ। এপিমারেজ উৎসেচক। আর রাইবিউলোজ 5 ফসফেট পরবর্তীকালে পুনরায় আরইউবিপি অর্থাৎ রাইবিউলোজ 1,5 বিসফসফেট তৈরি করে। এই হচ্ছে পুরো বিষয়। এখন এক্ষেত্রে তাহলে 4টা পয়েন্ট আমি ব্যাখ্যা করলাম। এ তে কি ব্যাখ্যা করলাম? আরইউবিপি CO2 গ্রহণ করেছে, পিজিএ তৈরি করেছে। তারপরে বললাম 2 নম্বর পয়েন্ট যেখানে পিজিএ বিজারণ ঘটেছে, এই জায়গাটা 3 নম্বর গ্লুকোজ, 4 নম্বর আরইউবি পুনরায় তৈরি। এইভাবে 4টা পয়েন্ট বললাম তোমাদের কাছে। যদি এটা বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে, আর কোথাও সমস্যা থাকলে কমেন্ট করবে। এরপরে এইখান থেকে কতগুলো CO2 তৈরি হবে, কতগুলো CO2 লাগছে, একটা গ্লুকোজে কতগুলো পিজিএলবি, সব বিষয়গুলো থাকবে এই সব। আমার ইউটিউব চ্যানেল বুদ্ধদেব বায়োলজি সলিউশন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো। থ্যাংক ইউ।